অয়ন স্তম্ভিতের ন্যায় চেয়ে রইল, বাকরুদ্ধ বিহ্বল দৃষ্টিতে। আকাশ ভেঙে মাথায় পড়লে যেমন হয় অতটা বিধ্বস্ত লাগলো ওর মুখ। দুদণ্ড সময়ে সময়ে শ্বাস টেনে কিংকর্তব্য বিমূঢ় বনে বলল, কি? ইউষা নিজের মাঝে নেই। মেয়ের হিতাহিত জ্ঞানশূন্য হয়ে গেছে। ভালোবাসা হারানোর শঙ্কায় ওষ্ঠাগত প্রাণ নিয়ে যেন ফের হু হু করে কেঁদে ফেলল মেয়েটা। অয়নের শার্টের কলার দুহাতে খামচে ধরে পাগলের মতো বলল, ঠিক ঠিক বলেছি আমি। একটা বাচ্চা হলে তুমি আমাকে ছাড়তে পারবে না। ওর মায়ায় পড়ে হলেও তুমি আমাকে রেখে দেবে। বাচ্চাকে তো মা ছাড়া করবে না বলো? আমি আমি তোমার সন্তানের মা হব অয়ন ভাই। আমি আর কিচ্ছু জানি না। অয়ন চুপ করে মেয়েটার কান্না শুনল, দেখলো ওকে বের হওয়ার আগে ইউষা একটু সেজেছিল, সেই কাজল লেপটে গেল, গালে ধুয়ে নামছে, কপালের টিপটা নড়ে গেছে বাদিকে। কিছুই ঠিক নেই। অয়ন প্রশ্রয়ের বাহানায় ওর মাথাটা টেনে নিজের বুকে এনে রাখলো, পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বলল, শান্ত হ। আমি কেন তোকে ছাড়বো? শান্ত হ, একটু শান্ত হ। শোন আমার কথাটা। ইউষা মুচড়ে ওঠে, মাথা তুলতে চায়, বাচ্চামো করে, জেদ ধরে বলে, না আমি শুনবো না। আমার কথা তুমি মানবে কি না বলো অয়ন ভাই, বলো। অয়নের কি রাগ হওয়ার কথা? ইউষা এত পাগলামো করছে, কথা শুনছে না, এসবে কি জেদ আসা উচিত? কিন্তু বড্ড আশ্চর্য হলো সে, ইউষা ওকে এত ভালোবাসে কেন? যে মেয়ে ওর মুখে শুধু একবার তুষির ব্যাপারে শুনে কোনোদিন নিজের ভালোবাসার কথা মুখে আনেনি, নিজে ওদের দুজনকে মিলিয়ে দিতে চেয়েছে, সে আজ ওকে হারাতে হবে ভেবে এমন আবদার করে বসলো। অয়নের বুকের ভেতরটা কেন যেন খুব তুলতুলে হাওয়ায় শীতল হয়ে গেল। নিজেকে বিশ্বের সবচেয়ে ভাগ্যবান মনে হলো। ভাগ্যিস ইউষাকে বিয়েটা করলো, না হলে এই ভালোবাসা, এত প্রখর ভালোবাসার আজ ও পেত কখনো? ইউষা ছটফট করে বিড়বিড় করছিল, বিলাপ বকছিল তখনও। অয়ন সেই মুহূর্তে চট করে কোলে তুলল ওকে। থেমে গেল মেয়েটা, ধরফরিয়ে গলা পেঁচিয়ে ধরতেই সোজা কামরায় হাঁটা ধরল অয়ন। হোটেল রুমের বিলাসী ধবধবে সাদা বিছানা মাথার নিচে পড়তেই ইউষার চোখের পাতা নড়ল। এতক্ষণে কিছুটা বিভ্রান্তি, কতক বিস্ময় নিয়ে ও চেয়ে চেয়ে দেখলো অয়ন দরজা লক করে দিয়েছে। তারপর মানুষটা এসে ওর পাশে বসলো, পেল হাত থেকে ঘড়ি, ব্রেসলেট, কানের দুল, গলা থেকে স্কার্ফ খুলে নিয়ে রেখে দিল পাশে। এমনকি নিঃসংকোচে ইউষার পায়ের হিলটা অবধি খুলে দিল অয়ন। ডিমবাতি জ্বালিয়ে কামরার ঝকঝকে আলো বন্ধ করে বিছানায় শুলো ওর পাশে, হাত বাড়িয়ে ডাকলো, বুকে আয়। ইউষা হাঁ করে দেখছিল ওকে, ঢোক গিলে অল্প এগিয়ে বুকে মাথা রাখলো। অয়ন ওর মসৃণ চুলে আঙ্গুল নাড়তে নাড়তে বিলি কেটে বলল, একটা বাচ্চা কখনো একটা সম্পর্কের ভিত হয় না। তাহলে কি কখনো সমাজে এত ছেলে মেয়ে বাবা মায়ের সেপারেশন দেখে বড় হতো? কিংবা আমার বাবাকেই দেখ, সে তো তার 3জন সন্তান রেখেও জেসমিন নামের এক নারীর সাথে সম্পর্কে জড়িয়েছিল। তাই যে সম্পর্ক থাকার তা এমনি থাকবে। সম্পর্ক একটা বৃক্ষের মতো ইউষা, প্রথমে ও এমনি জন্মাবে, কিন্তু সেটা একটু একটু করে পানি, সার, যত্ন, খুঁটি দিয়ে বাঁচিয়ে রাখতে হবে আমাদের। ফুল ফোটার সময় দিতে হবে। তাড়াহুড়ো করলে হয় না এসব। আমরা স্বামী স্ত্রী সারা জীবনের জন্য একসাথে পথ চলার ওয়াদাবদ্ধ হয়েছি। এক দুদিনের তো নয় এই ওয়াদা। কিছুদিন যাক, আমরা দুজন দুজনের সাথে আরো সহজ হই, তারপর তো আর 5টা স্বামী স্ত্রীর মতোই আমরা থাকবো। কিন্তু আজ যদি তোর কথায় আমি সায় দেই, সেটা মনের বাইরে গিয়ে তোকে ছোঁয়া হবে ইউষা। এরকম সম্পর্ক টেকানোর স্পর্শ, এটা আরো তোকে অসম্মান করা হবে। আমি তা চাই না। আমি তোকে প্রথম স্পর্শ ভালোবেসে করব। সম্পর্ক বাচ্চা দিয়ে কেন টিকতে যাবে? আমাদের সম্পর্ক টিকবে ভালোবাসা দিয়ে। আজ তুই আমাকে যেমন ভালোবাসিস, একদিন আমি এর চেয়েও বেশি ভালোবাসবো তোকে। তুই শুধু একটু মানিয়ে নে, একটু বিশ্বাস রাখ। আমি সর্বোচ্চ চেষ্টা করছি তোকে ভালোবাসবো তাই। আর আমি যে আমার চেষ্টায় সফল হব, এটুকু কনফিডেন্স আমার নিজের প্রতি আছে, বুঝলি? শেষ কথায় নাকটা টেনে দিল অয়ন। কত স্বাভাবিক ও! দেখে মনেই হলো
হলো না একটু আগে বাইরে স্ত্রী কি অদ্ভুত হাবভাবের সম্মুখীন হয়ে এলো। ইউষার সব কথা ভদ্রমের মতো শুনলো। অয়ন শ্বাস টানলো, ছাড়লো, আবার ইতস্তত করলো কিছু একটা নিয়ে। তার সাবলীল চেহারা স্পষ্ট ফুটে উঠলো সেই ছাপ। ইউষার বিমূঢ় নজরের মাঝেই হুট করে ঠোঁট নামিয়ে একটা চুমু খেলো ওর কপালে। বলল, আজকের জন্যে এটুকুই, ঘুমা এখন। চমকে গেল ইউষা। একচোট দোলে কাঁপলো ওর শরীর। বিস্মিত বনে চেয়ে থাকতে দেখে অয়ন চোখ রাঙিয়ে বলল, ঘুমা। চট করে মেয়েটা চোখ বুজে নিল। 5-10 মিনিট পর অয়ন টের পেল ইউষা সত্যিই ঘুমিয়ে গেছে। স্বস্তির শ্বাস নিতে নিতে নিজের মাথাটা পেছনে হেলে দিল ও। কিছুক্ষণ ওভাবেই কাটলো ওদের। তারপর আস্তে করে মেয়েটাকে বালিশে শুইয়ে দিয়ে বিছানা থেকে নেমে গেল অয়ন। এখন ওর ফ্রেশ হওয়া বাকি। গাইনি ডাক্তারের চেম্বারে তুষির সিরিয়াল ছিল 6। একবার দেখিয়েছে, আল্ট্রাসাউন্ড করিয়ে হাতে রিপোর্ট পেল মাত্র। এখন দেখাতে হবে আবারও। চশমা পরা অভিজ্ঞ নারীর ডাক পড়তেই ফাইল হাতে উঠে গেল তুষি। চেয়ারে বসতেও পারেনি, স্বার্থ দরজা ঠেলে বলল, অ্যাম আই অ্যালাউড? ভদ্রমহিলা শুধালেন, আপনি ওনার হাজবেন্ড? জি আসুন। স্বার্থ এসে পাশের চেয়ার টেনে বসলো। ওর গায়ে ইউনিফর্ম। তুষিকে বাসায় পৌঁছে দিয়ে আবার থানায় যাবে। ভদ্রমহিলা এক পল চশমার ভেতর থেকে ওর বুকের উপর লাগানো নামের অংশটুকু পড়লেন, হেসে বললেন, ও আই সি, মিস্টার স্বার্থ আবরার, আপনাকে তো একটা ধন্যবাদ জানানো বাকি। স্বার্থ ভ্রু বাঁকালো, কিসের? লাস্ট কটা কেস দেখলাম তো, ইটস মাই ডিউটি। ফাইল চাইতে তুষির দিকে হাত বাড়ালেন তিনি। মেয়েটা সদ্যোগে এগিয়ে দেয়। ভদ্রমহিলা উল্টে পাল্টে দেখে বললেন, বললাম না 9 সপ্তাহ চলছে, হার্টবিট ভালো, তবে আপনার হিমোগ্লোবিন কম। ওষুধ যা যা দেব সব নিয়ম করে খাবেন। লং জার্নি করা যাবে না, উপর হয়ে শোবেন না, কাঁচা পেঁপে এড়িয়ে যাবেন। এখন থেকে কোনো অ্যান্টিবায়োটিক নেওয়া বন্ধ। বেশি বেশি ডিম, দুধ, ফল খাবেন। মিষ্টি কম খাবেন, সুগার বেড়ে যায় এ সময়। তুষি বাধ্যের ন্যায় ঘাড় কাত করলো। স্বার্থ ফট করে জিজ্ঞেস করলো, ইন্টিমেসিতে কোনো ঝামেলা আছে? ভদ্রমহিলা একটু ভ্যাবাচেকা খেলেন। তুষিও লজ্জায় হা করে চাইল ওর দিকে। স্বার্থর মাঝে প্রভাব পড়ল না, উল্টে ফের বলল, কেনই? ভদ্রমহিলা ধাত সামলে বললেন, জি পারবেন, ওনার তেমন কোনো কমপ্লিকেশনস নেই, বরং রিপোর্ট খুব ফ্রেশ। স্বার্থ হাঁপছালো, যেন বাঁচলো বড়। তুষির দিক তাকাতেই দেখলো মেয়েটা তাজ্জব চোখে চেয়ে। ও নির্লিপ্ত চিত্তে বলল, কি দরকারি প্রশ্ন করব না? ভদ্রমহিলা হাসলেন, কোনো সমস্যা নেই, ইটস নর্মাল। আপনি তাহলে আসুন, নিয়মিত চেক আপে থাকবেন, নিজের খেয়াল রাখবেন। স্বার্থ উঠে দাঁড়িয়ে বলল, ওর রাখতে হবে না, আমি যথেষ্ট। আপনি প্রেসক্রিপশন আমাকে দিন। ভদ্রমহিলা ফের হাসলেন। তুষিকে বললেন, আপনি লাকি কিন্তু, বেশ ভালো হাজবেন্ড আপনার। তুষিও এ পর্যায়ে মাথা নুয়ে হাসলো। বুক ফুলিয়ে শ্বাস নিতে নিতে স্বার্থকে দেখে ভাবলো, সে আর বলতে। তুষি ছাদের দোলনায় বসে পা দোলাচ্ছিল। মা হওয়ার খবর পেয়ে বাড়িতে ওর খুব কদর বেড়ে গেছে। এখন কাজের মধ্যে 2 খাই আর শুই। দাদিও আর সকাল সকাল ঘুম থেকে তুলতে আসে না। তুষির হাতে তেঁতুলের আচারের কাচের বয়ম ছিল, রোদে শুকাতে দিয়েছিল তনিমা। ও এসেই ঢাকনা খুলে আঙ্গুল ডুবিয়ে দিয়েছে। আজকাল টক দেখলে এত লোভ হয়। কিছু সময় পর নিচ থেকে হাসনা হাঁক ছুড়লেন, কর্কশ গলায় ডাকলেন, এই সেরি, সন্ধ্যা হইতাছে, নামস না কে? তুষি চেঁচিয়ে জানালো, নামি দাদি, 2 ঘন্টা বইয়া শুনতাছি নামি নামি, নাম সেরি, পিসা লই আসমু। ও হো, তুমি তো অহন ফুয়াতি, তোমার এফিডান্স যাইব না। তুই নামবি তুষি, সন্ধ্যাকালে ছাদে থাকুন ভালো না। জিনাইসা সুমুদি। হাসনার বক বক মাঝ রাস্তায় থামলো। কি দেখে যেন কথা আটকে নিলেন। তুষি একবার পিছু চেয়ে ভাবলো, দাদি হয়তো নিজেই আসছে এখন। আসুক না, একটু কথা শোনালেও তুষি ছাদে আরো সময় বসবে। এমন নরম নরম বাতাস, বৈশাখ মাসেও আবহাওয়ায় এত ঠান্ডা থাকে। আহা, কি যে ভালো লাগছে। সে সময় মাথার পেছন দিকে 2 আঙ্গুল দিয়ে টোকা মারল কেউ একজন। চমকে ফিরল মেয়েটা। ইউনিফর্ম পরা। স্বার্থ ভ্রু উঁচিয়ে বলল, এখানে কি? তুষি উচ্ছ্বাসিত হয়ে বলল, আপনি এত আগে চলে এলেন, ভালোই হয়েছে, চলুন ঘরে যাই। ঘরে গিয়ে কি করবে? কিছু কি ভাবছো? কি ভাববো? কাল ডাক্তার কি বলেছে শুনেছ? কি? এটা সেফ জোন? আপনার মাথায় খালি ওসব ঘুরতে থাকে তাই না? আমি মোটেই সেজন্য ঘরে যেতে চাইনি, আমি তো গল্প করব ভাবছি। স্বার্থ হাত পাতলো। তুষি লাফিয়ে লাফিয়ে ধরলো ওর হাতটা। স্বার্থ সামনে পা বাড়িয়ে বলল, মা হচ্ছ ভালো, কিন্তু পড়াশোনার কথা ভুলে গেলে চলবে না। তোমার ক্লাস 4 এর ফাইনাল আসছে খুব সুন, পড়তে হবে তুষি। নাস্তা খেয়ে সোজা পড়ার টেবিলে। তুষি থেমে দাঁড়ালো অমনি, ঠোঁট গোছ করে বলল, আমার এখন
পড়তে ইচ্ছে করছে না, শুনছি না ওসব। এখন পড়ে কি করব? এর চেয়ে দুজন চা খেতে খেতে গল্প করি চলুন। শেষটুকু বলতে বলতে দুহাতে স্বার্থর গলা পেঁচিয়ে ধরল তুষি। ও সঙ্গে সঙ্গে হাত দুটো নামিয়ে দিয়ে বলল, এত সহজে আমাকে পটানো যায় না। ইউসাকে না কেঁদে কেঁদে বলেছিলে পড়ার খুব শখ, শখ পালালো কেন? তুষি মাথা নুইয়ে ঠোঁট উল্টে বলল, আসলে আমার লজ্জা লাগছে। লজ্জা কিসের? দুদিন পর মেয়ের মা হব, মেয়ের সাথে একই সঙ্গে স্কুলে যাব বলুন। ইস কি বাজে লাগবে। স্বার্থ তাজ্জব হয়ে বলল, এসব ঢুকেছে মাথায়? নিজে নিজে ঢুকিয়েছ না কেউ ঢুকিয়েছে? কে ঢোকাবে? আমি ভেবে দেখলাম। আর ভাবার দরকার নেই। তোমার এরকম চিন্তা ভাবনার জন্যই তোমাকে নর্মাল কোনো স্কুলে আমি দেইনি। যেখানে ভর্তি করেছি সেখানে কত বয়সের লোক পড়ে দেখনি? তারপরেও এসব কথা আসবে কেন? তুষির মুখটা নুয়ে গেল, মিনমিন করে বলল, কিন্তু আপনি হাসবেন না? হাসবো কেন? তুষি অসহায় মুখে বলল, আপনার বাচ্চাও পরীক্ষা দিচ্ছে, আমিও দিচ্ছি, হাসবেন না আপনি? স্বার্থর দীপ্ত চোখটা নিভে গেল অমনি। খারাপ লাগলো এ যাত্রায়। একটু এগিয়ে দুহাতে মেয়েটাকে নিয়ে এলো বুকে, প্রশ্রয়ের সুরে বলল, বোকা, তুমি কি ইচ্ছে করে পিছিয়ে আছো? ভাগ্য পিছিয়ে দিয়েছে, কিন্তু এই পিছিয়ে থাকা বেশি দিনের হবে না। তুমি একদিন অনেক এগিয়ে যাবে তুষি। সেদিন পেছনে ফিরে তুমি যতবার তাকাবে আমি ততবার তোমাকে আরো এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেব। তুষি ওই বুকটাই মিশে রয়, প্রাণ ভরে শুষে নেয় স্বামীর শরীরই উষ্ণতা। বলে, আমি একা কখনো এগোবই না, তাও আপনাকে পেছনে রেখে। আমি সব সময় আপনার হাত ধরে ধরে হাঁটবো। জীবনের প্রত্যেক বাঁকে আমি আপনার সঙ্গে সঙ্গে থাকবো। স্বার্থ হৃদয় জুড়িয়ে গেল। এমন প্রাণে লাগার মতো কথা ওকে কেউ কখনো বলেনি। প্রশান্তির নিঃশ্বাসটা লুকিয়ে দুষ্টুমি করে বলল, আচ্ছা তাহলে তো পড়তে হবে, কারণ স্বার্থ শিক্ষিত বউ চাই। সে ক্লাস 4-এর মেয়েদের সাথে হাঁটবে না। তুষি কপাল কুঁচকে চাইল, মৃদু রেগে বলল, হাঁটে না কিন্তু বাকি সব করে। স্বার্থ চোখ রাঙিয়ে বলল, এই কি ভয় পাই না তাই? ও মাথাটা একটু এগোতেই তুষি সাথে সাথে নিজের ঘাড় পিছিয়ে বলল, না না পাই। হেসে ফেলল স্বার্থ, ভ্রু দিয়ে ইশারা করলো নিচে নামার জন্য এগোতে। তুষি যেই মার্বেল সিঁড়িতে পা রাখতে যাবে ঝট করে কোলে তুললো ওকে। মেয়েটা অবাক হলেও হকচকায়নি, হাসলো বরং। স্বার্থ সেই আলোর মতো হাসি দেখে মুগ্ধ চোখে বলল, তোমার চেহারায় কেমন অন্যরকম মায়া এসেছে, শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে করে তুষি। তুষি লজ্জা পেল, মিহিসরে বলল, আগে বুঝি করতো না? আগে তো আমার স্ত্রী ছিলে, এখন আমার সন্তানের মা হবে। দুটো সৌন্দর্য আলাদা, তাকিয়ে থাকাও আলাদা। হাসনা ছিলেন সিঁড়ির গোড়ায়, তখন স্বার্থকে দেখেই কথা থামিয়েছিলেন, অপেক্ষা করছিলেন ওদের নেমে আসার জন্য। পায়ের শব্দে চোখটা তুলেই ভরকে গেলেন কিছু। দুজনকে দেখে অবাক হয়ে বললেন, ও মামা গো, কালে কালে কত কি দেখমু, গেলি লাফাইতে লাফাইতে আইলি স্বামীর কোলে। ঘোড়া দেখা খোড়া হইছ তুমি? তুষি বলল, আমি আমি কি নিজে উঠেছি? উনি তো তুললেন। এমনেই সব বাঘে হরিণের যত্ন লয়, বুঝি সব বুঝি। স্বার্থ পাশ কাটাতে কাটাতে বলল, দাদি খুব বেশি হিংসে হলে বলুন, ওকে নামিয়ে আপনাকে নিচ্ছি। হাসনা জিভ কাটলেন, লজ্জায় থতমত খেয়ে বললেন, আমাকে নেওয়া লাগতো না, এমনে কইছি, বলেই নেমে গেলেন ত্রস্ত। তুষি দাদির মুখটা দেখে খিলখিল করে হেসে উঠল। স্বার্থ ওকে বিছানায় এনে বসালো। হঠাৎ বলল, আচ্ছা তখন তুমি বললে মেয়ের কথা, মেয়ে হবে আমাদের? ডাক্তার বলেছেন কিছু? না তো, এত তাড়াতাড়ি তো বোঝা যাবে না। আর আমি জিজ্ঞেসও করব না, কারণ আমি জানি আমার মেয়েই হবে, মন বলছে, বুঝলেন? স্বার্থ পাশে বসে কামিজের ওপর থেকে তুষির পেটে হাত রাখলো। ভ্রু কুঁচকে কি যেন ভেবে বলল, কিন্তু আমার মনে হচ্ছে ছেলে হবে, আর আমার মতো হবে না, মেয়েই হবে। আচ্ছা হোক, যা হবে আমাদেরই তো। তুষি যত্ন নিয়ে নিজের পেটে হাত বোলায়, ওর মুখটা চকচক করে মাতৃত্ব অনুভব করার শান্তিতে। হাসি হাসি চেহারায় বলে, আমি আমাদের মেয়ের একটা সুন্দর নাম রাখবো, সারাদিন ওকে সাজাবো সুন্দর করে, শাড়ি পরাবো, একটা পুতুল বানিয়ে রাখবো, দেখবেন। পাটায় আজ বৃষ্টি হচ্ছে, সকাল থেকে ভালোই রোদ ছিল, তবে বৃষ্টি বেড়েছে দুপুরের পর, সেজন্য ঘরে আটকে পড়েছে অয়নরা। বড় বিশাল থাই গ্লাসের পাড় দিয়ে ও আরেকবার বাইরেটা দেখলো। না, প্রচুর বৃষ্টি হচ্ছে, বের হওয়া যাবে না। অয়ন পর্দা টেনে দিল যাতে বাজ পড়লেও আলো রুমে না আসে। ইউসা আবার সিনেমা
সিনেমার নায়িকাদের মতো বজ্রপাতে ভীষণ ভয় পায়। ভাবতে গিয়ে নিজেই হেসে ফেলল অয়ন। পরপর দীর্ঘশ্বাস ফেলল। ইউসা সকাল থেকে কথাবার্তা বলছে না, চোখে চোখ রাখছে না, আবদারও করছে না খাবার দাবার নিয়ে। ঘুম থেকে দেরিতে ওঠায় ওরা এখনো লাঞ্চ করতে নামেনি, তার আগেই বৃষ্টি শুরু হয়েছে। হোটেলে লাঞ্চের সুবিধা আছে, আজ সেখানেই খেতে হবে। তাহলে ইউসা গোসলে গিয়েছে। মেয়েটা কি কালকের ব্যাপার নিয়ে লজ্জা পাচ্ছে ওকে, বা অস্বস্তি হচ্ছে ওর? ওসব কেন হবে? বাচ্চা তো নিজের বরের কাছে চেয়েছিল। বিয়ে যখন হয়েছে বাচ্চা আসাও স্বাভাবিক। কিন্তু অয়ন কবে পারবে সহজ হতে? এত চেষ্টা করছে, এত কতবার মন্ত্রের ন্যায় স্বামী স্ত্রীর শব্দ জপছে মুখে, কিন্তু কোথাও গিয়ে ইউসাকে ধরতে ওর জড়তা হয়। পাছে মেয়েটা ভাবে তুষিকে ভুলতে ছুটছে। অয়ন ফোঁস করে শ্বাস টেনে পিছু ফিরল। চমকে গেল অমনি। আনত হয়ে দাঁড়িয়ে আছে ইউসা। অয়ন ওয়াশরুমের খোলা দরজাটা দেখলো এক পল, অবাক হয়ে বলল, কখন এলি তুই? ইউসার জবাব না দিয়ে ঠোঁট টিপে নিচের দিকে চাইলো। হাতের আঙ্গুল কষলে কষলে দোড়ামোনা করলো দুই এক পল। অয়ন বলল, কিছু বলবে ইউসা? ওর তুমি ডাকে চোখ তুলে চাইল মেয়েটা। শুষ্ক দৃষ্টিতেও গলা ধরে এলো। ছোট করে খুব আস্তে বলল, সরি। কেন? কালকের জন্য। আমার মাথা ঠিক ছিল না, বুঝতে পারিনি কি থেকে কি করে ফেললাম। তোমাকে বিব্রত করলাম অনেক, তাই না? সরি। অয়ন মুচকি হেসে বলল, শাড়ি পরবি? প্রসঙ্গ পাল্টে যাওয়ায় একটু ভড়কে গেল মেয়েটা। নিশ্চিন্ত হতে শুধালো, শাড়ি পর। এখানে? তুমি যে বললে। অয়ন বারান্দা ছুঁয়ে যাওয়া মুষলধারার বৃষ্টিতে চেয়ে বলল, বৃষ্টি দেখে ইচ্ছে করলো। পরবি? পরলে তোমার ভালো লাগবে। ঘাড় নাড়ল অয়ন। সঙ্গে সঙ্গে চপল পায়ে লাগেজের কাছে ছুটে গেল ইউসা। ও দুটো শাড়ি এনেছিল সমুদ্রের পাড়ে পরে ঘুরবে, ছবি তুলবে বলে। দুটোই বের করে বলল, কোনটা পরবো অয়ন? অয়ন একটু চমকে তাকিয়ে হেসে ফেলল। এগিয়ে এসে কালো শাড়িটা বেছে হাতে দিয়ে বলল, একা পরতে পারবি? হ্যাঁ পারবো তো, তোমার ইউসা সব পারে। জুতো থেকে চণ্ডীপাঠ সব কাজ পারি, বুঝেছো? খালি হুকুম করবে, দেখবে সব হাজির। পাখির মতো বকবক করতে করতে শাড়ি ব্লাউজ সহ ফের ওয়াশরুমে দৌড়ায় সে। তবে অয়ন ও স্তব্ধের ন্যায় চেয়ে রয় সে পথে। কি বলে গেল মেয়েটা? তোমার ইউসা? হ্যাঁ ওরই তো। বউ যখন ওর, ইউসা পুরোটাই ওর তাহলে। খট করে দরজা খোলার শব্দে অয়নের টনক নড়ল। দাঁড়ালো নড়েচড়ে। ইউসার কালো শাড়িটা প্লেন, কোনো কাজ নেই, প্রিন্ট নেই। সাথে একটা 3/4 সিল্ভের কালো ব্লাউজ পরেছে। চুলটা খোলা, তবে এলোমেলো একটু। বেরিয়ে এলো স্ফূর্তিতে। খুব চঞ্চল সুরে শুধালো, কেমন লাগছে? অয়ন তাকানোর আগে দম নিল। মন থেকে চাইল ও যেন আজ ইউসাকে বউয়ের চোখে দেখতে পারে, যেন একজন স্বামীর মতোই কমপ্লিমেন্ট দিতে পারে। তারপর ঘুরে চাইল ছেলেটা। ইউসাকে সত্যি চোখ জুড়িয়ে দেওয়ার মতো লাগছে। জর্জেটের ফিনফিনে কাপড় থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে লতানো কোমরের দুপাশের বাঁক। মেদহীন পেটের সাথে লেগে যাচ্ছে শাড়িটা। গায়ে গহনা নেই, সাজ নেই মুখে। এই তো গোসল করে এসেছিল, চুল আধ ভেজা এখনো, আঁচড়ায়নি। প্রকৃত সুন্দর বুঝি একেই বলে? কি আশ্চর্য, এত সুন্দর মেয়েটা ওর চোখের সামনে ঘুরলো এতদিন। ও তাহলে খেয়াল করলো না কেন? এতটা অন্ধ কবে হয়ে গেছিল ও? ইউসার আপাদমস্তক চেয়ে চেয়ে দেখলো অয়ন। মেয়েটা ফের শুধালো অধৈর্য হয়ে, কেমন লাগছে? আদর আদর। ইউসার মুখটা লাল হলো। মাথা নোয়াতেই থাই গ্লাস টেনে দেয়ার শব্দটা প্রকট হয়ে ভেসে এলো কানে। সঙ্গে সঙ্গে বৃষ্টির ছাট হুলস্থুল করে কামরায় ঢুকলো। ভিজে গেল চকচকে মেঝে। ইউসা বিভ্রম নিয়ে বলল, ভিজবে অয়ন? অয়ন ফের হেসে ফেলল। ইউসা মিয়ে গিয়ে বলল, না মানে অভ্যাস করছি। শুনতে বাজে লাগছে? না, এসো। অয়ন হাত বাড়িয়ে দেয়। সহাসে এগোয় ইউসা। মসৃণ পায়ের তালু বারান্দার ফ্লোরে ছুতেই পুরো শরীর ভিজে গেল দুজনের। চুল থেকে কাপড় সব লেগে গেল গায়ে। ইউসা চোখ খিচে বুঝে নিল, এত বেগ নিয়ে তেসরা ভাবে বৃষ্টি ধেয়ে আসছে, তাকানো দুষ্কর। অয়নের পরনে অফ হোয়াইট ট্রাউজার আর সাদা পেলোর টি শার্ট। তালু থেকে চুল চুইয়ে এসে কপালের ওপর পড়ছে। হাত দিয়ে ঠেলে পূর্ণ দৃষ্টিতে ইউসার দিকে তাকালো। আর সেই চাহনিতে সংকোচ আসতে দিল না কোনো জড়তা কিংবা অস্বস্তির জায়গা। ভেজা শাড়িতে ইউসার পেট চেয়ে আছে। আকর্ষণীয় মেয়েলি গতর ধরাছোঁয়ার মধ্যে। ধনুকের মতো বাঁকানো শরীরের সব থেকে নিবেশিত অংশ বুকের খাসটায় নজর পড়তেই অয়ন চোখ সরাতে চাইল। পরপর মনে হলো সরালে হবে না, ইউসাকে ওর দেখতে হবে। যত ভাবে, যেভাবে ইচ্ছে হয়
দেখার সাহস করতে হবে। ইউসা তখনই বলল, বাবা, এত মুষলধারায় বিদেশেও বৃষ্টি হয়, তাকানোই তো যায় না। বলতে বলতে ঘাড় ফেরাতেই থমকালো এক চোট। সহজ মুখটা নুয়ে পড়ল লাজে। কি দেখছো? অয়ন উত্তর দিল না, চেয়ে রইল অমন। ইউসার শরীরটা কেমন বিবশ হতে শুরু করলো। ছটফটিয়ে পাশ কাটিয়ে ফিরতে নিলেই হাত টেনে ধরল অয়ন, ডাকলো ধীর স্বরে, ইউসা। এক হ্যাঁচকা টানে পাশ থেকে মেয়েটাকে নিজের সামনে এনে দাঁড় করালো অয়ন, ঠিক মুখোমুখি। মুহূর্তে কোমর জড়িয়ে ধরলো এক হাতে। ইউসার শরীরে বিদ্যুৎ খেলে গেল, চিবুক মিশে গেল গলায়। অয়ন বলল, আমার দিকে তাকা। বর্ষার তাণ্ডব ছাপিয়ে নিভু নিভু নয়নজোড়া তুলল ও। অয়ন ঢোক গিল চোখাচোখি হতে। কাজল দেয়ার পরের দিন মেয়েদের চোখ হয়তো আরো বেশি সুন্দর লাগে। এই যে ইউসার ভাসা ভাসা আঁখি দুটো যেন কবিতার মতো। এই চোখে চেয়ে শুধু জীবনে মুভ অন নয়, শত জনম এমনি কাটিয়ে দেয়া যাবে। অয়ন বলল, এবার আমাকে জড়িয়ে ধর, ঠিক কালকের মতো। শক্ত করে ধরবি? ইউসা হতবাক হয়ে বলল, হ্যাঁ, হঠাৎ কেন? তুই কাল জড়িয়ে ধরায় আমার হার্ট খুব জোরে বিট করছিল, আজকেও করে নাকি দেখবো। ধর। ইউসার চোখে বিস্ময়ের ভেলকি। বুঝলো না কি করবে। অধৈর্য হয়ে নিজেই ওর হাত দুটো নিজের শরীরের দুপাশে পেঁচিয়ে দিল অয়ন। তুরন্ত ইউসার বুক এসে লাগলো তার বুকে। ঘনিষ্ঠতা বেড়ে যেতেই অয়ন হাত বাড়িয়ে জড়িয়ে ধরলো ওকে। ইউসা কাঁপতে কাঁপতে মিশে গিয়ে শুধালো, করছে? কথা বলিস না, আই হ্যাভ টু ফিল ইট। ইউসা সত্যি চুপ করে গেল। এখনো বৃষ্টি পড়ছে, তার মাঝে অয়নের সাথে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে মেয়েটা। খুব দূরে বাজ পড়ল তক্ষুনি। ইউসা ভয়ে এতক্ষণের শিথিল হাত দুটো খিচে খামচে ধরলো ওর পিঠ, মুখ আলগোছে লুকিয়ে নিল বুকের ভেতর। অয়ন সঙ্গে সঙ্গে শ্বাস নিয়ে বলল, করছে। মাই হার্ট বিটেড সো ফাস্ট।